যে আপনার পুরনো অন্যায়গুলো সব মুছে গেল? তার মানে কি সারদা নারদা হয়নি? তার মানে কি শিক্ষা চুরি, ত্রিপল চুরি, চাকরি চুরি এগুলো হয়নি? তার মানে কি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি হয়নি? তার মানে কি অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, তারপরে ধরুন এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো স্টলওয়ার্ডরা তারা যে জেলের হাওয়া খাচ্ছেন, এই কথাগুলো কি মিথ্যে হয়ে গেল? এটা তো হলো না। আপনি ভোটে জিতেছেন মানে আপনি আগে ভুলগুলো স্বীকার করুন যে এগুলো অন্যায় হয়েছে, এবার আপনারা রিফরমেশন করুন। কিন্তু এখন যে অ্যাপ্রোচে যে অ্যারোগেন্ট একটা ব্যাপার হয়ে গেছে, দেখিয়ে দিলাম একটা ব্যাপার, এই দেখিয়ে দিলাম করার কিছু নেই। কারণ আবার ওই এফপিটিপি যে পরিমাণ মানুষ আপনাকে ভোট দিয়েছে তার থেকে অনেক পরিমাণ মানুষ আপনাকে ভোটই দেয়নি। অনারেবল চিফ মিনিস্টার ভোট শুরুর আগে বলেছিলেন ইভিএম নাকি ভুলভাল ছিল, ইলেকশন কমিশন নাকি কাজবাজ করে না। কত বড় মানে অনাচার এটা দেখুন। যেই নিজেরা জিতে গেলেন এখন তো বলছেন না ইভিএম এ ঘাপলা ছিল, ইলেকশন কমিশন ভুলভাল করেছে। একজন সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আপনাকে আমি বলছি যে এই জয়ের যে মানে লক্ষ্মীর ভাণ্ডারের জয়টা দীর্ঘস্থায়ী সলিউশন নয়। বাংলা জুড়ে সবুজ ঝড়, কোন অঙ্কে খেলা ঘুরলো এ রাজ্যে বলে মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস বেশি সিট পেয়েছেন, খুবই ভালো। মানুষ তার রেজাল্টটা জানিয়েছেন। মানুষ গণতান্ত্রিক উপায়ে তাদের যা সিদ্ধান্ত দেওয়ার তারা দিয়েছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে পদ্ধতি বা যে মেথডোলজিটাতে আমরা ভোটটা করাই তাতে তৃণমূল জয়লাভ করেছে, এটা শুভকামনা, শুভেচ্ছা। তাদের থেকে বেটার গভর্নেন্স আমি এক্সপেক্ট করেছি। আগেও আমি তাদেরকে তাদের ভুলগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আজকেও বলবো। কিন্তু দেখুন, তৃণমূল এখন যেটা মনে করানোর চেষ্টা করছে যে তারা একেবারে মানে একটা হিরো হয়ে গেছে, তা কিন্তু নয়। কেন এই কথাটা বলছি? কারণ আলটিমেটলি আমরা যে পদ্ধতিতে ভোটটা করি ভারতবর্ষে সেটা হচ্ছে এফপিটিপি সিস্টেম, ফার্স্ট পাস দ্য পোস্ট। এবং এই সিস্টেমের একটা নেগেটিভ সাইড হচ্ছে যে আপনি বেশি সংখ্যক ভোট পেলেন কি না সেটার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা মনে করি এটা মাইনরিটি গভর্নমেন্ট। মাইনরিটি মানে কিন্তু ওই মানে আপনি যে হিসাবে ধর্ম বা মানে কাস্ট, ওই মাইনরিটির কথা বলছি না, আমি পপুলেশন মাইনরিটির কথা বলছি। কেন? তার কারণ যে সমস্ত দেশে ডুয়ালিটি গভর্নমেন্ট ভোটিং আছে, যে অপশান এ অথবা অপশান বি, এর মধ্যে যে দল 50%-এর বেশি পাবে তারা সরকার গঠন করবে। উল্টো দিকে আমরা এখানে যেহেতু মাল্টি পার্টি সিস্টেম রয়েছে, একাধিক পার্টি রয়েছে, সেখানে নিয়মটা হচ্ছে যে 50%-এর গল্পটা তাহলে হচ্ছে না। তাহলে কিভাবে ভোটটা হয়? যে বাকিদের মধ্যে কম্পারেটিভলি বেশি ভোট কে পেয়েছে। এইবার মজাটা দেখুন, ধরুন আমার এলাকায় 100টা লোক আছে। এবার 100টা লোক মানে হচ্ছে 100% আমার কনস্টিটিউয়েন্সির পরিমাপ। এবার 100% ভোট তো পড়ে না, ভোট পড়ছে ধরুন 60%, 70%। আমি ধরে নিলাম যে 70% ভোট পড়ছে। এবার মজাটা হচ্ছে যে তার মানে 30টা লোক ভোটিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করেনি, মানে ভোট দেয়নি। এই 70%-এর মানে 70 জনের মধ্যে তৃণমূল হয়তো পেয়েছে 40% বা 42%। মানে আপনি ধরে নিন সেটাও মানে 70 জনের যদি 50% ধরেন 35, তাও নয়, তার থেকেও নিচে। ধরো 30 জনের ভোট পেয়েছে তৃণমূলকে, তৃণমূলকে ভোট দিয়েছে 30 জন। বাকি যে সংখ্যাটা রইল সেই সংখ্যাটা বিজেপি, সিপিএম, আরও যারা নির্দল প্রার্থী, এমনকি নোটা, এই সমস্ত বোতামে ভোট দিয়েছে। এবার আপনি গোটা জনসংখ্যার সাপেক্ষে আপনি যদি হিসেব করেন তাহলে দেখবেন যে তৃণমূল যেখানে ভোট পেল 30 জনের, সেখানে মোট জনসংখ্যার 70 জন তাকে ভোট দিলেন না। আইদার তারা ভোটিং প্রক্রিয়া পার্টিসিপেট করেননি অথবা তারা বিরোধীদের ভোট দিয়েছে। এফপিটিপির এটা একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ সাইড যে আপনি মোট জনসংখ্যার 50% পাচ্ছেন কিনা সেটা ম্যাটার না, যতটুকু ভোট পড়ছে তার মধ্যে প্রত্যেক কন্টেস্টেন্টের থেকে আপনি বেশি পাচ্ছেন কি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিন্তু এটা হচ্ছে না। তৎসত্ত্বেও আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বেশি সিটে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু অনেকেই একটা বলার চেষ্টা করছেন অলরেডি, যারা আমরা সমালোচনা করেছি তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে, তারা হঠাৎ করে এসে একেবারে ব্যক্তি আক্রমণে নেমে পড়ছেন, গালাগাল করছেন, মা বাবা তুলে গালাগাল করছেন, অ্যাজ ইফ যেন একটা মানে ধর্মাবতার অবতীর্ণ হয়েছেন। দেখুন, পরিষ্কার ব্যাপার, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু
26,000 চাকরি প্রার্থীর রেজাল্ট এখনো বেরোয়নি। আমরা জুলাই মাসের দিকে এখনো তাকিয়ে আছি যে কি হবে এই পরিবারগুলো। আপনি ভোটে জিতেছেন, থাকুন, সেই রেজাল্টের মধ্যে থাকবে। আপনি রিফর্ম গভর্নেন্স আনবেন, আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো। কিন্তু ঘটনা হচ্ছে, তার মানে এই কি যে আপনার পুরনো অন্যায়গুলো সব মুছে গেল? তার মানে কি সারদা নারদা হয়নি? তার মানে কি শিক্ষা চুরি, ত্রিপল চুরি, চাকরি চুরি এগুলো হয়নি? তার মানে কি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি হয়নি? তার মানে কি অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, তারপরে ধরুন এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো স্টলওয়ার্ডরা তারা যে জেলের হাওয়া খাচ্ছেন, এই কথাগুলো কি মিথ্যে হয়ে গেল? এটা তো হলো না। আপনি ভোটে জিতেছেন মানে আপনি আগে ভুলগুলো স্বীকার করুন যে এগুলো অন্যায় হয়েছে, এবার আপনারা রিফরমেশন করবেন। কিন্তু এখন যে অ্যাপ্রোচে যে অ্যারোগেন্ট একটা ব্যাপার হয়ে গেছে, দেখিয়ে দিলাম একটা ব্যাপার, এই দেখিয়ে দিলাম করার কিছু নেই। কারণ আবার ওই এফপিটিপি যে পরিমাণ মানুষ আপনাকে ভোট দিয়েছে তার থেকে অনেক পরিমাণ মানুষ আপনাকে ভোটই দেয়নি, অথবা অন্য কোনো জায়গায় ভোট দিয়েছে, অথবা তারা ভোটিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করে। ফলে এত মারাত্মক নিজেকে ভগবান ভাবার কিছু নেই। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক উপায়ে মানুষ নির্বাচন করেছে, আপনি জিতেছে। কেন নির্বাচন করেছে? তার কারণ আমি মনে করছি যে অন্যান্য বিরোধী যে দলগুলি ছিল, বামফ্রন্ট বা ওদিকে কংগ্রেস বা এদিকে বিজেপি, তাদের বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা ছিল। প্রার্থী সিলেকশনে দুর্বলতা ছিল, সংগঠন দুর্বল হয়ে গেছিল, ক্যাম্পেইন লেভেলে যথাযথ অ্যাক্টিভেটেড ছিল না। স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যাচ্ছে যে 95,000 অ্যাপ্রক্সিমেটলি র্যালি হয়েছে বাংলার বুকে। সেখানে তৃণমূল কংগ্রেস একা করেছে মোর দ্যান 45,000 র্যালি। তাহলে বুঝতে পারছেন যে দ্য নাম্বার অফ এফার্ট তারা পুট ইন করছে। তো দুর্নীতিকে মোকাবিলা করবার জন্য তৃণমূল সেই দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য যে পরিমাণ এফার্ট দিয়েছে, আমরা যে দলগুলিকে বিরোধী হিসেবে ভাবছিলাম তারা সেই যথাযথ এফার্টটা দিতে পারেন। সাংগঠনিক দুর্বলতা হয়েছে, বুথ লেভেল ওয়ার্কারদের অ্যাক্টিভেট করা যায়নি, এবং মানুষকে যথাযথভাবে বোঝাতে পারেননি আপনারা। ক্যাম্পেইনগুলো, আজকে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন ক্যাম্পেইনটা যে পরিমাণ হাইলাইটেড হয়ে গেল, হীরক রানী বাই বাই ক্যাম্পেইনটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। কত মানুষ জানেই না ক্যাম্পেইনটার নামটার সাথে একটা ডিসকানেক্ট, যে কেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা হীরক রানী বলছি বা বলবো, সেটা মানুষের কাছে পৌঁছানো যায়নি। আমরা সোশ্যাল রিফর্ম করতে পারিনি, সেটা যারা আমরা সিভিল সোসাইটির হয়েও কথা বলেছি, এটা ধরে নিতে হবে আমাদেরও একটা শিক্ষা। আমরা হয়তো ঠিকভাবে মানুষকে বুঝিয়ে উঠতে পারিনি। আমরা আমাদের মানে ভাষা, সমালোচনার ভাষা কিংবা তর্ক বিতর্কের ভাষা আমরা বদল করব, যাতে মানুষের আরো কাছে পৌঁছে যাওয়া যায়, যে ভুলটা ভুল, ঠিকটা ঠিক, যাতে বোঝানো যেতে পারে। দিলীপ ঘোষ মহাশয়কে নিয়ে কোনো দরকার ছিল না তো এক্সপেরিমেন্টটা করার, করলেন, বিপদে পড়লেন। প্রার্থী সিলেকশন লেভেলে উত্তর কলকাতার প্রার্থী, আমি বারবার যেটা বলি মজা করে, যে অন্যের বাড়ির আবর্জনা দিয়ে নিজের বাড়ির ডেকোরেশন করবেন না। আপনি বিজেপির যারা সুসংগঠক, যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন, সেই মানুষগুলোর অনেক অথেন্টিক ফেস ছিল, আপনারা সেখান থেকে তাদেরকে সামনে আনতে পারতেন, সেটা করলেন না। এমন মানুষদেরকে হাইলাইট করলেন যারা আলটিমেটলি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত, দুনিয়ার কমপ্লেন যাদের এগেনস্টে আছে, তাদেরকে নিয়ে এসে আপনি তার তৃণমূলের বিরুদ্ধে দাঁড় করাবেন। মানুষ আস্থা হারিয়ে ফেলল। কারণ যে লোকটি চোর, আজকে আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে যদি বামফ্রন্টে আসেন, তা তাকে তো আমি দুর্নীতিগ্রস্তই বলবো। সে তো মানে হঠাৎ করে ম্যাজিক হয়ে যেতে পারে না। অন্যায়টা তো অন্যায়, সে এখানে থাকলেও অন্যায়, মঙ্গল গ্রহ চলে গেলেও অন্যায়। কিন্তু ঘটনা যেটা হলো, যে কনস্ট্যান্টলি এরকম একটা ট্রেন্ড হয়ে গেল, যে যেভাবে এক্সিকিউটিভ মেশিনারির অপব্যবহার করা হলো, এবং মানুষের কাছে একটা ধারণাই তৈরি হয়ে গেল যে যাই হোক, চোর ছাচোর ঠিক বিজেপিতে চলে যাবে, আর ইডি সিবিআই আসবে না। কেন? আপনারা ইডি সিবিআই যদি এতই অ্যাক্টিভেটেড হবে, তাহলে মানে বিজেপির পক্ষ থেকেও তো তদন্ত হওয়া উচিত ছিল। আপনি মানুষকে তাহলে দেখাতেন যে হ্যাঁ, আমরা জাস্টিস দেওয়ার জন্য এসেছি, সে আমার দলে আসতেই পারে, কিন্তু অন্যায় করেছে তাকে বার করে দিয়েছি বা তার এগেনস্টে ইনভেস্টিগেট করেছি। সম্পূর্ণ যখন এটা দিনের পর দিন হতে থাকলো, মানুষ তখন আস্থা হারালেন, সোজা ব্যাপার। এবং আপনারা মানুষের কাছ অব্দি পৌঁছে যেতে পারলেন না, এবং কালচারাল টেররিজমের একটা ব্যাপার চলে এলো। মানে যেখানে ধরুন আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, সে আমরা তো অনেক ক্ষেত্রেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ও অ্যাপিসমেন্ট পলিটিক্স করেছেন, কংগ্রেসও করে, তারাও এক ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতিই করে। কিন্তু ঘটনাটা হচ্ছে
যে আমি যখন রাস্তাঘাটে মানুষের সাথে কমিউনিকেট করতে আরম্ভ করেছিলাম, বা অনেকে যখন আমার বিভিন্ন ধরুন ইউটিউব, ফেসবুকে নানা রকম কথোপকথনে রিয়াক্ট করতেন, তারা যা কথা বলতেন, তর্ক বিতর্ক করতেন, সেখানে আমরা দেখছি যে বিজেপির মূল স্লোগান জয় শ্রীরাম। দেখুন, জয় শ্রীরাম একটা রামের জয়ধ্বনি, এর মধ্যে ভুল কিছু নেই। কেউ যদি জয় শ্রীরাম বলেন, তিনি রামের যদি আরাধনা করেন, আই রেসপেক্ট হিজ অর হার প্রাইভেট অ্যাফেয়ার্স, তার রিলিজিয়াস আইডেন্টিটি, তিনি যাকে খুশি পুজো করবেন, যে ধর্ম খুশি পালন করবেন, আমার সেই নিয়ে বলার কিছু নেই। কিন্তু ভালো করে ভেবে দেখুন যে হিন্দু ধর্মের প্রতি বাঙালির যদি বিদ্বেষ থাকতো, তাহলে রাস্তায় তো আমরা ইসকনের পদযাত্রা যেতে দেখি, সেখানে প্রভুপাদরা তো হরে কৃষ্ণ বলেন, আমরাও হরে কৃষ্ণ বলি। কেউ রাধে রাধে বলেন, আমরাও রাধে রাধে বলছি। কেউ সিয়াবর রামচন্দ্র কি জয় বলছেন, আমরাও বলছি। কেউ হর হর মহাদেব বলছেন, আমরাও বলছি। কিন্তু আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন রাধে রাধে বলছেন, একজন হরে কৃষ্ণা বলছেন, একজন সিয়াবর রামচন্দ্র কি জয় বলছেন, ভার্সেস একজন জয় শ্রীরাম বলছেন। চারটে লোক ঘুরে তাকাচ্ছে, কি ব্যাপার? হ্যাজ ইফ এটা যেন কোনো একটা খারাপ কথা, একটা নেগেটিভিটি, একটা টেরার, একটা ভাষা সন্ত্রাস। এইটা অন্তত বাংলায়, দেখুন অন্য রাজ্যের ব্যাপার কি হয়েছে সেটা অন্য রাজ্যের নাগরিকরা বলতে পারবে। আমি আমার এলাকায় অন্তত এটা দেখেছি যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, যেই জায়গাটা তৃণমূল নিজের হাজার হাজার দুর্নীতি থাকা সত্ত্বেও পুরো গল্পটাকে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেল। কারণ তারা শুরুতেই বলছে, দেখুন আপনাকে থ্রেট করছে, আপনাকে ধর্মের নামে ঠেলে দিচ্ছে। সেটা দিয়ে তৃণমূল যে কত বড় মেরুকরণটা করছিল সেটা সম্পূর্ণ চাপা পড়ে গেল। তারা যে হিন্দুদের আক্রমণ করলো, তারা যে সাধু সন্ন্যাসীদের অপমান করলো, ভারত সেবাশ্রম সংঘ থেকে মঠ থেকে শুরু করে যাচ্ছে তাই বললো, সব চাপা পড়ে গেল। তার কারণ হিন্দু ইউনিটিটা আপনি ইউনাইটেড করার পরিবর্তে মানুষকে এলিয়েনেটেড করে দিলেন। মানে বাঙালিদেরকে তাদের মধ্যে একটা, যে বাবা এই রামের পুজো করলেই যদি বলে বিজেপি, এটা তো হতে পারে না। আপনি বিজেপি করুন বা তৃণমূল করুন, আমি যদি রামের সাধক হই, আমি কিছু তৃণমূল করলেও রামের সাধক, সিপিএম করলেও রামের সাধক, আমি বিজেপি করলেও রামের সাধক। এটা তো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে আমি কোন ঈশ্বরের প্রার্থনা করব। কিন্তু সেইটা যখন টেরার হয়ে গেল, তখন একটা কালচারাল এলিয়েনেশন হয়ে গেল। মানুষ তখন ঠিক মিলিয়ে উঠতে পারলেন না যে এই সংস্কৃতিটা বোধহয় আমার সাথে নয়, এটা বোধহয় ঠিক আমার নয়। যেইখানটা একেবারে তৃণমূল গড়াগড়ি খেতে খেতে ঢুকে গিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে দিল, বাঙালিকে বাঙালি সেন্টিমেন্ট দিয়ে কানেক্ট করলো, এবং তাতে করে সমস্ত রকম দুর্নীতি, অনাচার, অব্যবস্থা, এমপ্লয়মেন্টের সমস্যা সমস্ত চাপা পড়ে গেল। শুধুমাত্র ইমোশনাল লেভেলে তারা খেলে বেরিয়ে গেল, এবং অপোনেন্টের সাংগঠনিক দুর্বলতাকে তারা কমপ্লিটলি কাজে লাগিয়ে একেবারে জয় জয়কার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা ক্ষতি হলো। তার কারণ হচ্ছে যে মানুষ ভুল করেননি, মানুষের কাছে বেটার অল্টারনেট ছিল না বলে তারা দেখেছেন যে আমি তো এই সংস্কৃতিকে আপন করে নিতে পারছি না, তার থেকে বাবা তৃণমূলকেই দিই। কিন্তু আমি মনে করছি যে আমরা আরো পিছিয়ে গেলাম। এইবার তৃণমূল কংগ্রেস যে অ্যাপ্রোচে রাজনীতিটা শুরু করছে, যে দেখিয়ে দিলাম দেখ কেমন লাগে, আমার তো অবাক লাগে যে মানুষগুলো ধরুন আমাকে গালাগাল করছে আজকে, যারা মনে করছে যে আমি বিজেপির মুখপাত্র, অথচ আমি বিভিন্ন ক্ষেত্রে বিজেপি সমালোচনা করেছি, সেটা তাদের রাজনৈতিক কুশিক্ষা, আমি কিছু বলতে যাচ্ছি না। আমার খুব অদ্ভুত লাগছিল যে আমি যখন দিনের পর দিন সমালোচনাগুলো করছি, এই মানুষগুলো কিন্তু সরাসরি আমার নামে গালাগাল করেননি। করতেই পারতেন, যে যার আমার বক্তব্য পছন্দ নয়, আমি যা বলছি তো ব্রহ্ম হতে পারে না, আমি তো ঈশ্বর নয়, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। আপনার ওপিনিয়ন আমার থেকে ডিফার করতেই পারে, এবং আই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। কিন্তু এই মানুষগুলো এতদিন তাদের ওপিনিয়ন দেননি, যারা তৃণমূলের এখন বড় হিরো প্রমাণ করছেন নিজেদের, তারা এতদিন ভয়ে ছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থায় ভয়টা ভীষণ প্রয়োজন ছিল। যেই ভয়টা আজকে ন্যাশনালি মোদিকে আপনারা দেখাতে পারলেন, যে দম্ভ, যে অ্যারোগেন্স, যে মারাত্মক একটা জায়গাকে কোথাও গিয়ে যেন একটু ব্যালেন্স করে দিলেন, আপনারা চেকস অ্যান্ড ব্যালেন্স করে দিলেন, ভালো করলেন, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা আপনারা বাংলায় করলেন না। তাতে করে যেটা হলো, তৃণমূল এখন ধারাকে সরাজ্ঞান করছে, সে এখন ব্যক্তি আক্রমণে নামছে। যারা সমালোচক, অ্যাজ ইফ যেন আমরা সমস্ত ভুল তথ্য উপস্থাপনা করেছি, অ্যাজ ইফ যেন ল্যান্ডসেটের ডেটায় বলা হয়নি বাল্যবিবাহ ঊর্ধ্বমুখী, অ্যাজ ইফ যেন সরকারের ফিসকাল ডেফিসিটের কথাটা ভুল, অ্যাজ ইফ যেন আমাদের কনজামশন লেভেলে যে ফান্ড ক্রাইসিস রয়েছে, আমাদের যে ডিএ দেওয়া হয়নি, আমাদের যে চাকরিগুলো দেওয়া হয়নি, এগুলো যেন ভুল। এইটা একটা ডেমোক্রেসির ক্ষেত্রে মুশকিল হয়ে গেল, যে
নরেন্দ্র মোদী যে এতদিন যে সুপিরিয়রিটিটা এনজয় করছিলেন, যে আমি সর্বে সর্বা, এবার তৃণমূল সেই সুপিরিয়রিটি এনজয় করবে যে আমাকে কেউ টলাতে পারে না। আমি যাই করি না কেন, তুমি দুর্নীতির কথা বলছো, তুমি চাকরি চুরির কথা বলছো, তুমি ফিসকাল ডেফিসিট নিয়ে কথা বলছো, বাট আই এম দ্য বস, আই এম দ্য কিং। এইটা এবার বুমেরাং হয়ে যেতে পারে বাঙালি সমাজের ক্ষেত্রে, অলরেডি হচ্ছে। কারণ যেভাবে তৃণমূল যে অ্যাপ্রোচে, আপনারা শুনছি বিভিন্ন সাংবাদিকদেরকে থ্রেট করছে, যারা ধরুন সংবাদ মাধ্যমে বিভিন্ন সার্ভে করেছেন, মানুষের কথা বলেছেন, হয়তো বিরোধীদের কথা তুলে নিয়ে এসেছেন। মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন জয়ী এমপি ছিলেন, এই ঘটনা কিন্তু আছে। ভারতবর্ষের পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের এই দিনও ছিল যেখানে একটা সিট জয়ী, তার নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ছিল একসময়। ইতিহাস ঘেটে দেখবেন 90-এর দশকের ইতিহাস। সেইখান থেকে তৃণমূল আজকে এই জায়গায় এসেছে। ফলে কেউ সিট কম পাচ্ছে, কেউ ভোট কম পাচ্ছে, বা কেউ পাচ্ছে না, তার মানে এটা ধরে নেবেন না যে ইউ আর দ্য বস। আপনারা বস নন। আপনারা এই যে অ্যারোগেন্ট বিহেভিয়ারটা করছেন, যাকে তাকে আক্রমণ করছেন, বিভিন্ন মানুষকে ধরে যাচ্ছে তাই কথা বলছেন, সেই মানুষগুলো কিন্তু আপনার গভর্নমেন্টের পার্ট। আমরা ভোট দেই বা না দেই, আমার এলাকায় এমপি যিনি হয়েছেন তাকে আমি ভোট দেই বা না দেই, বাট তিনি আমারও এমপি। আমি যদি দেখি যে আমি তৃণমূলের বিরোধিতা করেছি বলে অধ্যাপক সৌগত রায় আমার এমপি, তিনি জয়ী হয়েছেন, তিনি আমার কোনো পরিষেবা দিলেন না, আমার বাড়ির জল এলো না, আমার বাড়ির কোনো কাজ হলো না, আমার বাড়ির সামনে ময়লা পড়ে রইল, সেটা কিন্তু গণতান্ত্রিক নয়। তার মানে আপনি ভেন্ডেটা পলিটিক্স করছেন, আপনি ভিন্ডিকটিভ পলিটিক্সে বিশ্বাস করেন। যে আপনার হয়ে কথা বলবে আপনি তাকে নেবেন, আর যে আপনার হয়ে কথা বলে না সেই মানুষটিকে ডিসরিগার্ড করবেন। এইটুকু দয়া করে বন্ধ করুন, এইটা করবেন না। বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, অনারেবল চিফ মিনিস্টার, যে হি ইজ দ্য নেক্সট জেনারেশন। আমার এক্সপেকটেশন থাকবে যে তিনি বেটার কিছু করুন, রিফর্মে গভর্নেন্স আনুন। আমরা যা দেখেছিলাম এর আগে বিভিন্নভাবে, মানে এই যে পুরো পলিটিক্যাল গেম বা পুরো সমীকরণটা এক ধাক্কায় বলা চলে একদম সমীকরণের ঘুরে যাওয়া, এই ঘুরে যাওয়ার প্রসঙ্গে কি বলবেন? দেখুন, অনারেবল চিফ মিনিস্টার ভোট শুরুর আগে বলেছিলেন ইভিএম নাকি ভুলভাল ছিল, ইলেকশন কমিশন নাকি কাজবাজ করে না। কত বড় মানে অনাচার এটা দেখুন। যেই নিজেরা জিতে গেলেন এখন তো বলছেন না ইভিএমে ঘাপলা ছিল, ইলেকশন কমিশন ভুলভাল করেছে। তারপর নিজের বেলায় আটিশুটি, এটা তো মুশকিলের ব্যাপার। যখন আপনি উত্তরবঙ্গে আপনার যখন সিট চলে যায় অবস্থা হচ্ছিল, বুঝে যাচ্ছিলেন যে গল্প অন্যদিকে চলে যাচ্ছে, তখন হঠাৎ গুণগান গাইলেন ইভিএম সব ভুলভাল, ইভিএম এই পুরো সব বিজেপির সেটিং করা নাকি ইভিএম সব বাইরে থেকে আমদানি করেছে, কি না বলেছেন। চিফ ইলেকশন কমিশনকে গালাগালি দিয়ে একেবারে সর্বনাশ করে দিয়েছে। কি হলো এখন? তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন যথেষ্ট তার জায়গাটা পালন করেছে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী তার জায়গাটা পালন করেছে। আপনি বাংলার মানুষদের ধন্যবাদ দিচ্ছেন, তা বাংলার মানুষরা ভোট দিতে এসেছে যাদের জন্য, একটাও যে খুনোখুনি মানে হয়েছে, কিছু জায়গায় হয়েছে, কিন্তু যেটা বাংলার তথাকথিত ইমেজ ছিল যে ভোট মানেই মাথা ফাটবে, ধর্ষণ হবে, বোমাবাজি হবে, সেটা তো অনেকটা কম হয়েছে। কার জন্য হয়েছে? ইলেকশন কমিশনের জন্য হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জন্য হয়েছে, পুলিশ ডিপার্টমেন্টের জন্য হয়েছে। তো অতএব অ্যাডমিনিস্ট্রেশনের গায়ে যে একটা কাদা ছোড়ার কল খুলেছিলেন তিনি, এখন আর তিনি সেটা করবেন না। নিজে জিতে গেছেন, এখন বাংলার মানুষ ভালো হয়ে গেল, সবাই সব কিছু ভালো হয়ে গেল, তো তিনি ধন্যবাদ জানাচ্ছেন, ভালো কথা। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ যাকে ডিসাইড করেছেন বেটার অল্টারনেটিভ হিসাবে মানুষ ভোট দিয়েছে, কিন্তু মানুষ বুঝতে পারবেন যে তারা কি করছেন বা কি করেছেন বা কি ভুল করেছেন, যেটা আমরা আজকে এসে পস্তাই যে 34 বছর সিপিএমকে আমাদের বাবা দাদু বা প্রপিতামহ তারা কেন সিপিএমের এইগুলোকে দেখে কথা বলেনি, তারা কেন কারখানাগুলো বন্ধ হতে দিল, এগুলো নিয়ে আমরা আফসোস করি। তো আজকের জেনারেশন, অন্তত আমি তো করি। আমার বাড়ির সিনিয়র সিটিজেনরা যখন পুরনো ইতিহাস বলে, আমার তাদের সাথে একটু ঝামেলা লেগে যায় যে আপনারা কেন আটকাননি, কেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাংলায় একটা হয়নি, কেন ইনভেস্টমেন্ট সেই পরিমাণে আসেনি, কেন শুধুমাত্র ইউনিয়নবাজি করে আর ভুলভাল মানুষকে বুঝিয়ে কলকারখানা বন্ধ হয়ে বাংলা ঢুকছে, কেন আজকে বম্বে গুজরাট এরা সমস্ত ইকোনমিক ক্যাপিটাল হয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না? আমাদের শুধুমাত্র জুটের বাইরে এত মানে খনিজ সম্পদ রয়েছে, এত মানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, চাষাবাদ রয়েছে, উর্বর জমি রয়েছে, নদীমাতৃক রাজ্য রয়েছি আমরা,
তাও কেন পারছি না? এই প্রশ্নগুলো এখন আমরা করছি। ঠিক একই রকমভাবে এমপ্লয়মেন্ট নিয়ে, লার্জার ইন্ডাস্ট্রি নিয়ে, জেনারেশনাল ডেভেলপমেন্ট নিয়ে, সোশ্যাল রিফর্ম নিয়ে আমাদের যারা পরবর্তী প্রজন্ম থাকবে তারা আমাদেরকেও গালাগালি করবে, কারণ আমরা পারলাম না। আমরা আবার এরকম একজন মানুষকে আনলাম যার কোনো ভিশন নেই। আমি তো এখনো বলছি, ম্যানিফেস্টো দেখুন না, দেখলেই বুঝতে পারবেন যে ভিশন নেই। 13-14 বছর হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। এখন আর ওই সিপিএম এর 34 বছরের গল্প দিয়ে তো লাভ নেই। আপনি যে জায়গাগুলোয় কাজ করা যায়, ইনভেস্টার নিয়ে আসুন, শুধু মিটিং মিছিল লোক দেখানো নয়, বড় ইন্ডাস্ট্রি নিয়ে আসুন। আমি তো বলছি যে যে ভালো কাজ আপনাদের হয়েছে সেগুলো সাধুবাদ জানাচ্ছি, তার জন্য মানুষ আপনাকে ভোট দিয়েছে। আপনি লক্ষ্মীর ভান্ডার করেছেন বলে আপনি তো নিজেই বলছেন যে এই জয় লক্ষ্মীর ভান্ডারের জয়। কিন্তু একজন সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আপনাকে আমি বলছি যে এই জয়ের যে মানে লক্ষ্মীর ভান্ডারের জয়টা দীর্ঘস্থায়ী সলিউশন নয়। আপনি জাপান, সিঙ্গাপুর এদের থেকে শিখতে পারেননি, আপনি উড়িষ্যার থেকে শিখতে পারেননি। আপনি কেন লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন? মোদ্দা গল্পটা কি? যে একটা পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করি, বাড়ির মেয়ে বউরা পুরুষের ওপরে ডিপেন্ডেন্ট, মানে তাদের নিজস্ব কোনো দুনিয়া নেই। মানে নিজেদের পছন্দ মতো একটা যদি মানে ফুলও কিনতে হয় পরের কাছে টাকা চাইতে হয়, 100 টাকা দেবেন। এই যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিটাকে কাউন্টার করছে যে গৃহবধূদের যে সামাজিক বার্ডেন, বার্ডেন এই ফ্যামিলি সামলানো, এই করা, যেটা আজকের মেয়েরা সেখান থেকে অনেকটা এগিয়ে এসছে। আপনি কি করতে পারতেন? আপনি এই গৃহবধূদেরকে তাদের নিজস্ব দুনিয়ায় তো নিয়ে আসতে পারতেন, যেটা জাপান করেছে। ওমেনোনমিক্স পড়ুন না, জাপান তো এটা করেছে। তাদেরও জনসংখ্যার সমস্যা ছিল, তাদেরও মার্জিনালাইজ ক্লাসের প্রবলেম ছিল, তাদের তো আরো ন্যাচারাল ক্যালামিটির বিরাট বড় সমস্যা, পারলে পরে রোজ সুনামি ভূমিকম্প লেগে আছে। কিন্তু তারা সেইগুলোকে কমব্যাট করে সোশ্যাল রিফর্ম করেছে। তারা কি করেছে? মেয়েদের ওপর থেকে এই গৃহবধূদের ওপর থেকে টিপিক্যাল বাড়ির যে ডিপেন্ডেন্সি, সংসার সামলানোর যে দায়ভার, সেই জায়গাটাকে তারা মুকুব করে তাদেরকে শিখিয়েছেন, স্কিল দিয়েছেন, তাদেরকে কাজে নিয়ে এসছেন কেউ। এবং তারপর দেখা গেছে যে 35% ওমেন পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স ইন জাপান, সেটা বেড়েছে। কিন্তু প্রুভেন ইকোনমিক্স, আমরা সেটা করতেই পারি আমাদের মেয়েদের সাথে, যে তারা যাতে কাজে আসেন, তারা শিখুন, কাজ করুন, চাকরি করুন, ব্যবসা করুন। এতদিন বরের কাছে হাত পাততেন, এখন সরকারের কাছে হাত পাচ্ছি। হাত পাতবো না, আমার ভিশনটা এখন একই জায়গায় আছে যে আমি হাত পাততে চাই না। আমি আমার যোগ্যতা অনুসারে, আমার যদি 200 টাকার ক্ষমতা থাকে আমি 200 টাকা রোজগার করব, আমার যদি 2 লক্ষ টাকা রোজগার করার ক্ষমতা থাকে আমি 2 লক্ষ টাকা রোজগার করব। কিন্তু কেউ আমাকে দিয়ে দিচ্ছে অ্যাসিফ, তো বড় তো দিয়ে দিচ্ছে। তার মানে কি? তৃণমূল কংগ্রেস আসলে এই পুরুষতান্ত্রিক সমাজের যে টিপিক্যাল কাঠামো, এটাকে এন্ডোর্স করে দিল। কেউ প্রশ্ন করলেন না, বুঝতে চাইলেন না যে আজকের দিনে আমি জেন্ডার ইকুয়ালিটির কথা যেখানে বলছি, তো আমি কেন তাকে ওইভাবে হাতে ক্যাশ গুঁজে দেব? আমি কেন এটা একটা ম্যান্ডেট আনবো না? আমি কেন আমার লিগাল রিফর্ম করব না? আমি কেন মানে জায়গায় জায়গায় গিয়ে বাড়ির ছেলেদের, যেখানে গ্রামে মফস্বলে ছেলেদের একটা ধারণা আছে যে বাড়ির মেয়ে মানে হেসেল ঠেলবে, সেইগুলো কেন বোঝাবো না ছেলেদের ক্যাম্প করে করে? যে না, আপনি আপনার স্ত্রী, সন্তান, মেয়ে, তাদেরকে শেখান এই জিনিসগুলো, যে মেয়ে মানেই রান্না করার ঠেকা তাকে কেউ দেয়নি। বাসন মাজার, কাপড় কাচার বাইরের দুনিয়ায় তাদের কি কাজ আছে তাদেরকে নিয়ে আসুন। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা ভিশনারি নয়। এটা ভোটের রাজনীতিটা জানেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 থেকে 1200 করলেন, ভোটটা জিতে গেলেন। বাংলার মেয়েদের কি হলো? কিচ্ছু হলো না। তারা যে পুরুষতান্ত্রিক সমাজে পিছা মরছিলেন, রান্না করে, কাপড় কেচে, এই ধরনের যে পারিবারিক বার্ডেনের বাইরে তাদের যে দুনিয়াটা মৃত হয়েছিল এতদিন, সেটা মৃতই হয়ে রইল। তারা শুধুমাত্র কিছু ক্যাশ ইনসেন্টিভ পেলেন, দুধের স্বাদ ঘোলে মেটানো হলো, কিন্তু সোশ্যাল রিফর্ম কিচ্ছু হলো না। লক্ষ্মীর ভান্ডারের টাকা এই যে দ্বিগুণ করে দেওয়ার ডিভিডেন্ড কি ঘরে তুললো তৃণমূল? অ্যাবসলিউটলি তুললো, না হলে এত মানুষ ভোট দিলেন কেন? লক্ষ্মীর ভান্ডারের, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলোর একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আছে, যেটা সিপিএম কমিউনিকেট করতে পারে না। তারা রুটি কাপড়া মাকান নিয়ে যে কথাটা বলছে, এদিকে এই পথশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী দিয়ে তৃণমূল কংগ্রেস সেই একই জিনিস মানুষকে ডিরেক্ট বেনিফিট দিচ্ছে, ভোট নিয়ে চলে আসছে।
কারণ মানুষ এখন ডিরেক্ট বেনিফিটে বিশ্বাস করে, যে আমি ইমিডিয়েট এফেক্টটা কি পাচ্ছি। ইমিডিয়েট যাচ্ছি, ইন্স্যুরেন্স হচ্ছে, চলে আসছি, স্বাস্থ্যসাথী হিট। ইমিডিয়েট যাচ্ছি, জব কার্ড নিয়ে যাচ্ছি, কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো জাতি হিসাবেই আমরা বোঝাতে পারিনি যে ইমিডিয়েট এফেক্টের থেকে লং টার্ম এফেক্টটা, তোমার ভিশনটা 5 বছর দূরে রাখো। এবার সেই জায়গাটা বিরোধী দলরা কেউ অ্যাড্রেস করতে পারলো না। তো অবভিয়াসলি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী, পথশ্রী, হাজার হাজার যে প্রকল্প নিয়ে এসেছে 2016 সালে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিক মুভমেন্ট ছিল। 2016 সালে তৃণমূল কংগ্রেসের ধরাশায়ী অবস্থা হয়ে যায়। তখন অ্যাডমিনিস্ট্রেশনের সার্ভে ছিল যে সিপিএম আসবে এবং তৃণমূল জায়গা করতে পারবে না। সেই সময় তার মমতা বন্দ্যোপাধ্যায় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেখান থেকে তাকে ইনপুট দেওয়া হয় যে সমাজের বিভিন্ন স্তরের লোকেদের জন্য আপনি প্রকল্প লঞ্চ করুন, 8 থেকে 80 প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। এই প্রকল্পগুলো ডিরেক্ট বেনিফিট দিচ্ছে। এই লঙ্গার রান ইকুইটি আছে কিনা বা রুট কজ সলভ হয়েছে কিনা সেটা ইমেটেরিয়াল হয়ে যাচ্ছে। আমি যেটা আগেও বলেছিলাম, কন্যাশ্রী খুব ভালো প্রজেক্ট, আমি ভীষণ মানে এটাকে সাধুবাদ জানাচ্ছি। ইউএন থেকে পর্যন্ত পুরস্কার পেয়েছে। কিন্তু কন্যাশ্রী যে উদ্দেশ্যে এসেছিল, বাল্যবিবাহ রোধ, কমেনি তো। ল্যান্ডসেটের লেটেস্ট ডেটা আবার রেফার করছি, বাল্যবিবাহ ঊর্ধ্বমুখী, পণপ্রথা ঊর্ধ্বমুখী, মহিলাদের বিয়ের বার্ডেন ঊর্ধ্বমুখী, পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেওয়ার চাপ ঊর্ধ্বমুখী। তাহলে কী লাভ হলো? আমাকে তো মানে সলিউশনটা দিতে হবে। তো এটা আমি নিশ্চিত যে বড় অঙ্কের আমাদের মহিলা নাগরিক তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, এবং দিয়েছেন বলেই তৃণমূল কংগ্রেস জিতেছেন। আমি তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই, কিন্তু সতর্ক করে রাখি ইকুয়ালি যে এটা লঙ্গার সলিউশন ছিল না। শিক্ষা থেকে পুরনিয়োগ, একাধিক দুর্নীতির অভিযোগে বর্তমান শাসক দলকে বিভিন্ন সময় বিদ্ধ করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। এবং আমরা দেখেছিলাম একটা যে প্রতিষ্ঠান বিরোধিতার একটা যে হাওয়া, সে হাওয়া ঘুরছিল রাজ্যের সর্বত্র। এসব নিয়ে হইচই হলেও ভোটারদের মধ্যে তা খুব বেশি ছাপ ফেলেছে বলে ভোটের ফল তা বলছেন। তা কোথাও গিয়ে কি যে বিভিন্ন যে চাহিদা মানুষের, তার থেকে অনুদান বা কোন ফ্যাক্টরটা এক্স ফ্যাক্টর হলো এখানে? দেখুন, প্রথম কথা, আপনারা যেগুলোকে অনুদান বলছেন, মানুষ সেটাকে অনুদান হিসেবে ভাবছে না। পার্সপেক্টিভের প্রবলেম আছে। বিজেপি যেটাকে ভাতা বলছে বা অনুদান বলছে, মানুষ সেটাকে ভাবছে না। তার কারণ মানুষ মানে এটা ধরে নিচ্ছে যে এটা আমার যোগ্য পাওনা, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। সরকারি প্রকল্পের টাকা সরকার দিচ্ছে, সরকার সেটাকে পলিটিসাইজ করছে, সেটা তো আর আমরা বুঝতে পারছি না, মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না। সরকারি জিনিস, সরকারি চাকরি, আপনি পেনশন নেন কেন? সরকারি চাকরি করলে আপনি তো বলতেই পারেন যে কাজ করি না, পেনশন নেই কেন, যেই তর্ক একাধিকবার উঠে এসছে। কিন্তু ঘটনা হচ্ছে পেনশন নেন তার কারণ আপনি মনে করেন যে ইউ আর এন্টাইটেলড, এটা আপনার যোগ্য মানে প্রাপ্তি। আমি যদি বলি যে এটা তো দয়া করে দিচ্ছি, আপনি তো কোনো প্রোডাক্টিভিটি দিচ্ছেন না, ইনপুট আপনাকে মানে ইয়ঙ্গার ওয়ার্কাররা যা কাজ করছে সেই ট্যাক্সের টাকায় আপনার মানে এজিং অ্যান্ড এল্ডারলিদের ভরণ পোষণ হচ্ছে। আপনি যদি এই অঙ্কে মানে লক্ষ্মীর ভাণ্ডারকে যদি ভাতা বা অনুদান বলে চাপিয়ে দেন, তাহলে একই রকমভাবে এই বার্ধক্য ভাতা, পেনশন, এগুলো সবই এক। আপনি কিছু দিচ্ছেন না, অথচ আপনাকে এ করতে হচ্ছে। কিন্তু এটা মানুষ যেভাবে দেখছে, ওয়েলফেয়ার ইকোনমিক্সের জায়গা থেকে দেখছে। আমরা কেন পেনশন রাখার কথা বলছি, আমরা কেন এজিং অ্যান্ড এল্ডারলির কথা বলছি? কারণ গড় আয়ু বাড়ছে। তাহলে একটা মানুষ যখন কাজ করবে না, কাজ করতে পারবে না, তো কী করবে? না খেয়ে মরবে। তাকে প্রোটেক্ট করাটা তো আমার দায়বদ্ধতা। একই রকমভাবে যারা তৃণমূলকে সমর্থন করছেন, তারা দেখছেন, বা যে মহিলারা ভোট দিচ্ছেন, তারা দেখছেন যে আমার কাছে কিচ্ছু ছিল না, সেখান থেকে 1000-1200 টাকাটা পাচ্ছি। আমার নিজস্ব একটা মানে নিজস্ব একটা দুনিয়ার, অন্তত আমি নিজের একটা কেনাকাটা করতে পারছি। তার কারণ আমরা তো সামাজিক ওই যে রিফর্মের কথাটা বললাম, আপনি মেয়েদেরকে শিখিয়েছেন যে না, এই গৃহবধূর বাইরেও তোমার একটা দুনিয়া আছে। আপনি সেই পুরুষগুলোকে শিখিয়েছেন যে বাড়ি ফিরে এসে আগেই বউকে জিজ্ঞাসা করবেন না সে চাটা করে উঠতে পেরেছে কিনা বা ভাতটা ঠিকঠাক চড়িয়েছে কিনা, তার বাইরে তার পৃথিবীটা কি আছে সেটা নিয়ে কখনো জানতে চেয়েছেন? ছেলেদের শিখিয়েছি আমরা, মহিলাদের শিখিয়েছি আমরা, শেখাইনি। তারা ধরেই নিচ্ছেন যে বিয়ে হয়েছে, তার আবার কাজ কি, চাকরি করবে মানে ওই ঠিক আছে, দিদি দিচ্ছে লোকে কেনাকাটা যা আছে ওখান থেকে কেনাকাটা ভোট দিচ্ছি।
কিন্তু প্রশ্ন তো উঠছে একটা কথা যে শিক্ষা থেকে পুরো নিয়োগ, একাধিক দুর্নীতি এই সময় সরব হয়েছে রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলো, বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস প্রত্যেকে। সেই ছাড়াও এই ভোটের হাওয়াটা ঘুরলো কিভাবে? দেখো, তার মানেটা হচ্ছে যে প্রথম কথা, দুর্নীতিটা খুব একটা মানুষের কাছে গ্রহণযোগ্য সাবজেক্ট মনে হয়। এর একটা মূল কারণ যেটা আমার মনে হয়েছে, যে আজ অবধি এত দুর্নীতি হয়েছে, কোনোটা সঠিক জাস্টিস হয়। তো মানুষ ধরেই নিয়েছে যে নেতা মানেই চোর, ও নিয়ে ভেবে লাভ নেই। এটা একটা জেনারিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে অভিষেক ব্যানার্জি যদি তৃণমূলের মুখ হয়, সেও যেরকম দুর্নীতিগ্রস্ত লোক, ও শুভেন্দু অধিকারী বিজেপির লোক, সেও ইকুয়ালি দুর্নীতিগ্রস্ত লোক। মানে নেতা মানেই চোর, নেতা মানেই সে একটু মানে পাবলিকের পয়সা লুট করবে, উজ্জুতি করবে, দাদাগিরি করবে। এটা হচ্ছে একটা টিপিক্যাল পলিটিশিয়ানের জেনারিক আন্ডারস্ট্যান্ডিং। তো সেই জন্য দুর্নীতিটাকে মানুষ সিরিয়াসলি নিচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির কোনো জাস্টিস, যেটা বারবার বললাম, যে নারদা সারদা কি হলো, হাজার হাজার লোকের এত টাকা গেল, কোনো লাভ হলো না। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রের সমস্যা, রেশন স্ক্যান্ডাল, আমরা কি দেখছি যে ইডি সিবিআই আসছে, এনআইএ আসছে, তদন্ত হচ্ছে, তারপর যেই একটা বিজেপিতে চলে যাচ্ছে বা অন্য কোনো দলে চলে যাচ্ছে, হঠাৎ করে তারা খুব ভালো লোক হয়ে যাচ্ছে। এটা দেখে মানুষের মনে অনাস্থা তৈরি হয়েছে যে তার মানে এই দুর্নীতি নিয়ে ভেবে লাভ নেই, যাকেই ভোট দেই না কেন সে টাকা ঝাড়বে, তো তার থেকে আমার যেখানে কমফোর্ট আমি সেখানে ভোট দেব। এই অঙ্কে দুর্নীতিটাকে আমরা মানুষের মনে প্রভাব ফেলাতে পারিনি, কারণ সবাই ইকুয়ালি করে যাচ্ছে। এ যদি 100 টাকা নেয় তো 200 টাকা নিচ্ছে, কি 80 টাকা নিচ্ছে, কিন্তু নিচ্ছে না। মানে একজন পলিটিশিয়ান মানেই যে সে কোটি কোটি টাকার বাড়িতে থাকে না, এই ইমেজটা এখন আর নেই। লোকে ধরে নিয়েছে বাবা নেতা হয়েছে, দুটো চুরি করবে না, দুটো মামলা করে হবে না তার বিরুদ্ধে। তা অরিত্রদা, কারাপশন নর্মালাইজেশন করে দেওয়াটা কি বলা চলে যে রাজনীতির নতুন আঙ্গিক হয়ে যাচ্ছে? অ্যাবসলিউটলি তাই হয়ে গেছে। মানুষের সার্ভে করুন, মানুষ দুর্নীতি নিয়ে, মানে একটা লোক সে সৎ নেতা এ বিশ্বাস করতে চায় না। কি বলে, কি বলেন মশাই, আপনি এ করেন না, এইভাবে থাকেন এটা এরকম বাড়িতে, বিশ্বাস করবে না। কারণ লোকের ধারণা হচ্ছে যারা এমএলএ, এমপি, কাউন্সিলর, সে মানেই হচ্ছে টাকা তুলবে, করবে, সরকারি টাকা ঝাড়বে, বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির টাকা আসবে, কোটি কোটি টাকা হবে, বিদেশ যাবে আসবে। তো এই যে এটাকে একটা মানে সরলীকরণ করে দেওয়া, সেটার জন্যে মানুষ দুর্নীতি নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। যদি আমরা জাস্টিসটা দেখতাম যে হ্যাঁ ঠিকই তো, যে লোকটা তৃণমূলে থেকে চুরি করেছে তার এগেনস্টে কড়া পদক্ষেপ হয়েছে, সেই লোক বিজেপিতে গেল, একই রকম পদক্ষেপ হলো, তখন আমার বিজেপির প্রতি আস্থাটা হয়তো বেটার থাকতো। ঠিক তারা জাস্টিস দিচ্ছে, দেখেছো, নিজের দলে গেছে তাও পরোয়া করলো না। সেইটা না করে আমি ওই যেটা অভিষেক ব্যানার্জি বারবার বলেছে, ওয়াশিং মেশিন পার্টি, মানুষ সেটাকে বিশ্বাস করে নিল। তারপর না প্রাইমা ফেসি এভিডেন্স দেখা যাচ্ছে যে আপনি কাউকে জাস্টিস দিচ্ছেন না, না চিটফান্ড মামলায় জাস্টিস হলো, না কোনো রকম মানে সন্দেশখালির প্রপার কোনো জাস্টিস হলো, বললে বলে মামলা চলছে। আরে কেন এক্সপিডিট করো বিষয়টাকে, এটাকে মানুষকে জানাও যে কি অন্যায় হচ্ছে। সন্দেশখালি আজ একটা প্রবলেম সলভ হয়নি, না ওখানে ধর্মান্তকরণের সমস্যা সলভ হয়েছে, না পাচারের সমস্যা সলভ হয়েছে, না ওখানে লোকের ওপর জুলুমবাজি, জমি কেড়ে নেওয়া, এগুলো সলভ হয়েছে, না অস্ত্র পাচার, ফেক কারেন্সি পাচার, বর্ডার লাইন সমস্যা, কিচ্ছু সলভ হয়। তৃণমূল একটা বলে দিল যে স্ট্রিং অপারেশন করে, যে দু একটা তৃণমূল ওই বিজেপির নেতাদের দ্বারা, যে এগুলো সমস্ত ভুলভাল, ব্যাস আমরাও ধরে নিলাম যে দেখে সব হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারীর সাজানো ঘটনা, সন্দেশখালিতে কিচ্ছু হয়। সন্দেশখালির রুট কজ একটা কিচ্ছু সলভ হয়, এসে বিজেপিও সলভ করার জন্য কোনো উদ্যোগ নিল না। আর তৃণমূল তো সে তো রাজা, সে তো এইসবেরই হচ্ছে নেতা, সে কি করে করবে। তো তার কারণটা হচ্ছে যে আমরা জাস্টিস যারা দেখতে পারলাম না চোখে, আমরা ভরসা হারালাম। অনাস্থা, ভরসার অভাব, ট্রাস্ট ডেফিসিট, এখান থেকে এই রেজাল্টটা হয়েছে। দেখলাম ভোট যত এগিয়েছে, বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সন্দেশখালীকে কার্যত ভোটের ইস্যুতে রূপান্তরিত করেছে। আর তবে যে লোকসভার মধ্যে এই সন্দেশখালী আর সেই বসিরহাটে দাগ কাটতে পারেনি এই সন্দেশখালী, কেন মনে হয় আপনার? দেখুন, অনেক সমস্যা। প্রথমত সাংগঠনিক প্রবলেম, দ্বিতীয় কথা হচ্ছে যে মানে শুধু রাজনীতির ময়দান কেন, যারা আমরা একটু এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু ইন্টারেস্টেড, আমরা দেখছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনগুলোতে এই হেডলাইনে সন্দেশখালীর ইনসিডেন্ট এসছে যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় মাস রেপ বা গণধর্ষণ
চিন্তা করতে পারেন? এটা একটা ইয়ার্কির ব্যাপার। কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে সারা যত এই সরকারি চাকরির পরীক্ষা টরীক্ষা হয় ইনস্টিটিউটগুলোতে এই নিয়ে ক্লাস করানো হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছিল, স্বতঃপ্রণোদিত মামলা, কেউ মামলাটা করতে বলেনি, বিজেপিও বলেনি, কংগ্রেসও বলেনি, সিপিএমও বলেনি। হাইকোর্টের চিফ জাস্টিস মনে করেছিলেন খবরের কাগজের রিপোর্ট দেখে যে একই বিভৎস ঘটনা, মেয়েরা লাঠি ঝাঁটা ইত্যাদি নিয়ে চপ্পল নিয়ে বেরিয়ে আসছে, এসে বলছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এবং এতজন মানুষ, এটা মেনে নেওয়া যায় না। আমি নিজে প্রতিবাদ করেছি একাধিক জায়গায়, কিন্তু ঘটনা হলো যে সেই ইম্প্যাক্টটা তারা ধরে রাখতে পারলেন না। সেখানে যে ভোটের অঙ্কটা কিভাবে হয়, তার আসল সমস্যাগুলো কি, কেন মেয়েদের ওপর ওই জিনিসটা করা হয়, পরিযায়ী শ্রমিকের জন্য করা হয়, বাড়ির পুরুষরা নেই, অধিকাংশ জায়গায় পুরুষরা পরিযায়ী শ্রমিক, সেই জন্য মেয়েরা ওখানে পাল্লা নেবে। এবং ভোট মিটে গেছে বলে ভাববেন না সন্দেশখালী খুব ভালো আছে। গতকাল পর্যন্ত আমার কাছে ইনপুট আছে 40-50 জন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই সন্দেশখালীতে মারাত্মক অবস্থা, থ্রেড শুরু হয়ে গেছে। এটা এটা ভাবার কিছু নেই যে সন্দেশখালীতে তৃণমূল জিতে গেল, সব বিজেপি চক্রান্ত ছিল, সব সেটেল হয়ে গেছে। কিচ্ছু সেটেল হয়নি, ও যা ছিল তাই আছে। কিন্তু আমরা তো যারা এই এখনকার দিনে আমরা সাধারণ মানুষ, আমরা তো হুজুগে নাগরিক। তখন সেইটা মিডিয়া হুজুগে এসেছিল বলে খুব আমরা আলোচনা করলাম, এখন খোঁজ নিচ্ছি। যারা সাধারণ মানুষ তারা খোঁজ নিচ্ছেন, নেবেন না। ওখানে মানুষদের উপর যা অত্যাচার হওয়ার তাই হচ্ছে, যা পাচার হওয়ার তাই হচ্ছে, যেখান থেকে যা যা সমস্যা হওয়ার তাই হচ্ছে, একই সমস্যা রয়ে গেছে, একটিও সমাধান হয়নি এবং হবেও না। কারণ সমাধানটা করার উদ্দেশ্য ছিল না, পলিটিসাইজ করতে গিয়ে আসল প্রবলেমগুলো ঢাকা পড়ে গেল। এবং ঢাকা পড়ে গিয়ে এই তৃণমূল ভার্সেস বিজেপির যে ডিলেমা, এই ডিলেমায় মানুষ কনফিউজ হয়ে গিয়ে সেফ জোনে খেলে দিল।